নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চায়নার বিষয়ে খুবই আক্রমণাত্মক অবস্থান নিতে যাচ্ছে। মঙ্গলবার হাউস রিপাবলিকানদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানান স্পিকার মাইক জনসন। চায়নাকে গোটা বিশ্বের জন্য হুমকি উল্লেখ করে স্পিকার বলেন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম 100 দিনে দেশ সংস্কারে নানা পদক্ষেপ নেওয়া হবে। হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, দেশের মানুষের জন্য প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক পরিকল্পনা রয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য বলিষ্ঠ ক্যাবিনেট প্রয়োজন। তিনি নিশ্চিত করেন, হাউস রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্প ও তার মনোনীত ব্যক্তিদের সাথে কাজ করতে প্রস্তুত। স্পিকার আরও বলেন, ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম 100 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সে সময় দেশের সংস্কার করতে নানা পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা করেন, আসন্ন প্রশাসনের প্রতি যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে, সেনেট সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবে। স্পিকার মনে করেন, নির্বাচনে ট্রাম্পের জয় এবং হাউস ও সেনেটের নিয়ন্ত্রণ নিশ্চিতের মধ্য দিয়ে রিপাবলিকান পার্টি দেশকে রক্ষার একটি সুযোগ পেয়েছে। নতুন প্রশাসনের চায়না নীতি কেমন হতে পারে, এই বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো উত্তর না দিয়ে স্পিকার বলেন, চায়না শুধু আমেরিকান না, পুরো বিশ্বের জন্য হুমকি। তাই তাদের মোকাবেলা করার ক্ষেত্রে আক্রমণাত্মক পদক্ষেপের কোনো বিকল্প নেই। এদিকে হাউস মেজরিটি হুইপ টম এমার বাইডেন প্রশাসনের উন্মুক্ত সীমান্ত নীতিমালা সমালোচনা করেন, বলেন, তাদের কারণেই অবৈধ অভিবাসীদের হাতে দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তিনি দাবি করেন, দেশের মানুষ এই প্রশাসনের অত্যাচার সহ্য করতে না পেরে 5 নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এবং হাউস ও সেনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তাদের জয়যুক্ত করেছেন। হাউস মেজরিটি লিডার স্কিপ স্ক্যালিস জানান, রিপাবলিকান পার্টি সেনেট ও হাউসের নিয়ন্ত্রণ নেয় তারা এখন নিজেদের মতো করে নীতিমালা তৈরি করবেন এবং হোয়াইট হাউসে বসে ট্রাম্প সেগুলো বাস্তবায়ন করবেন। স্পেস এক্সের তৈরি বিশ্বের সবচেয়ে ভারী রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এ সময় তার সাথে ছিলেন স্পেস এক্স প্রধান ইলন মাস্ক। মহাশূন্যের সময় কাটিয়ে ফিরে আসার সময় আবার যান্ত্রিক হাত ব্যবহার করে রকেটটি ধরার পরিকল্পনা থাকলেও কিছু কারিগরি ত্রুটির কারণে গালফ অফ মেক্সিকোতে রকেটটি নিয়ন্ত্রিত ল্যান্ডিং করা হয়। মঙ্গলবার ষষ্ঠবারের মতো মহাকাশে নিজেদের তৈরি রকেটের সফল উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। এদিন নিউ ইয়র্ক সময় বিকাল 4টার দিকে টেক্সাসের বোকা চিকা থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। স্পেস এক্স জানিয়েছে, রকেটটি লম্বায় প্রায় 400 ফুট এবং চাঁদে ও মঙ্গল গ্রহে যাত্রী নিয়ে যেতে এটিকে বিশেষভাবে নকশা করা হয়েছে। উৎক্ষেপণ পরিকল্পনায় রকেটটিকে ছুড়ে দেওয়ার পর এটিকে আবার ফিরিয়ে এনে আগের বারের মতো যান্ত্রিক হাত দিয়ে ধরে ফেলার পরিকল্পনা থাকলেও পরে তা থেকে সরে আসে স্পেস এক্স। পরবর্তীতে গালফ অফ মেক্সিকোর কোনো একটি অংশে রকেটটিকে নিয়ন্ত্রিত ল্যান্ডিং করানো হয়। তবে ঠিক কী কারণে পরিকল্পনায় এই পরিবর্তন, সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। এটি এখন পর্যন্ত বিশ্বে তৈরি হওয়া সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী রকেট, যা ব্যবহার করে চাঁদ ও মঙ্গলে অভিযানের আশা করছে নাসা। এদিকে স্টারশিপের ষষ্ঠ উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে টেক্সাসের বোকা চিকায় ইলন মাস্কের সাথে উপস্থিত ছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন বোকা চিকার উৎক্ষেপণ কেন্দ্রে পৌঁছালে প্রবেশ পথে ইলন মাস্ক নিজে এসে ট্রাম্পকে স্বাগত জানান। রকেটের উৎক্ষেপণ সংক্রান্ত নানান বিষয়ে ট্রাম্পকে বুঝিয়ে দেন মাস্ক। অন্যদিকে এই পরীক্ষামূলক উৎক্ষেপণের বিষয়ে জানতে চাইলে মহাকাশ বিশেষজ্ঞ উইলিয়াম হারউড বলেন, পঞ্চম উৎক্ষেপণ থেকে এবারের উৎক্ষেপণ পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন এনে এটিকে আরও সুরক্ষিত করা হয়েছে। তিনি মনে করেন, উৎক্ষেপণের পর প্রথম ধাপে বায়ুমণ্ডলের নিচের অংশ পার করে রকেটটিকে মহাশূন্যে পাঠানো এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে কঠিন ধাপ ছিল। ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচি নিয়ে দেশব্যাপী নানা অপপ্রচার চলছে বলে দাবি করছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। মঙ্গলবার সিটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের সীমান্ত ব্যবস্থাপনা ভেঙে পড়েছে দাবি করে মেয়র বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে সেটা পুনর্গঠন করা উচিত। জো বাইডেন শাসনামলে দেশব্যাপী বিপুল সংখ্যক শরণার্থী আশ্রয় নেওয়ার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়া শহরগুলোর একটি নিউ ইয়র্ক। শুধুমাত্র গত 2 বছরে এই শহরে আশ্রয় নিয়েছেন 220,000 শরণার্থী। তাদের ভরণ পোষণে সিটির বাড়তি খরচ হয়েছে $6.4 বিলিয়ন। অথচ এজন্য নিউ ইয়র্ক সিটি ফেডারেল বরাদ্দ পেয়েছে মাত্র $200 মিলিয়ন। বিপুল সংখ্যক অভিবাসীদের ফলে সিটি জুড়ে বেড়ে যাওয়া অপরাধ এবং আর্থিক সংকটের কারণে বছরখানেক ধরেই শরণার্থীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসা নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে জানালেন, যে কোনো মূল্যেই ভেঙে পড়া সীমান্ত ব্যবস্থা ঠিক করতে হবে।
তবে সিটির মানুষ গণবিতরণ কর্মসূচি নিয়ে ব্যাপক উদ্বিগ্ন বলে জানালেন মেয়র। প্রতিদিন রাস্তায় বের হলে মানুষ তাকে এ বিষয়ে প্রশ্ন করেন, তাই সব ধরনের ভুল তথ্য ও অপপ্রচার বন্ধ হওয়া উচিত বলেও মনে করছেন তিনি। মেয়র মনে করিয়ে দেন, আমেরিকা অভিবাসীদেরই দেশ। হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের বিতাড়িত করতে সেখানকার প্রেস রুম সরিয়ে ফেলার নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের প্রশ্নে তিনি আপোষহীন, তবে শর্ত জুড়ে দিয়েছেন তার সাথে ন্যায্য আচরণ করতে হবে। এটাকেই সবচেয়ে ভয়ের কারণ হিসেবে দেখছেন গণমাধ্যম বিশ্লেষকরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট এরই মধ্যে ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, এবিসি ও সিবিএস নিউজের বিরুদ্ধে মামলা বা অভিযোগ দায়ের করেছেন। ট্রাম্পের সমালোচনাকারী গণমাধ্যমের লাইসেন্স বাতিল হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কিংবদন্তি সাংবাদিক বব উডওয়ার্ড বলেছেন, ভয়ের সংস্কৃতি চালু করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। নির্বাচনের আগে গণমাধ্যম কর্মীদের দেখার ডোনাল্ড ট্রাম্পের প্রাণান্তকর প্রচেষ্টা, সেই চেষ্টায় কাউকে একেবারে ভুয়া এবং দুই একটিকে ভালো বলে উল্লেখ। নির্বাচনে জিতে নজির গড়া ট্রাম্প এফসিসি অর্থাৎ ফেডারেল কমিউনিকেশনস কমিশনে ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে অভিযোগ ঠেকেছেন, নিউ ইয়র্ক টাইমস বরাবর হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছেন আর মামলা দায়ের করেছেন এবিসি ও সিবিএস নিউজের বিরুদ্ধে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আসলেই গণমাধ্যমের বিষয়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব। বিভিন্ন নির্বাচনী সমাবেশে দেশের মূলধারার গণমাধ্যমকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। এমনকি এক সমাবেশে বলেছেন তাকে গুলি করতে হলে ফেক নিউজের মধ্য দিয়েই গুলি করতে হবে, আর তাতে তিনি খুব একটা বিচলিত কিংবা কিছু মনে করবেন না। তার মানে কতটা বিদ্বেষ তিনি পোষণ করেন গণমাধ্যম নিয়ে এই এক কথাতেই স্পষ্ট হয়ে যায়। সম্প্রতি ফক্স নিউজের সাথে ট্রাম্প জানিয়েছেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের প্রশ্নে তিনি আপোষহীন, তবে শর্ত জুড়ে দিয়েছেন তার সাথে ন্যায্য আচরণ করতে হবে। আর এটিকেই সবচেয়ে ভয়ের কারণ হিসাবে দেখছেন গণমাধ্যম বিশ্লেষকরা, কেননা ট্রাম্পের সংজ্ঞা অনুযায়ী স্বাধীন গণমাধ্যম প্রকৃত অর্থে স্বাধীন নাও হতে পারে। সমালোচনা করলেই তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন তিনি, সেটা যৌক্তিক হলেও সেক্ষেত্রে হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের বিতাড়িত করতে সেখানকার প্রেস রুম অন্যত্র সরিয়ে ফেলার নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট ইলেক্ট। প্রথম দফাতেও মিডিয়ার উপর ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প, নির্বিচারে হুমকি ধামকি দিতেন। এইবার সেই পথে না হেঁটে সরাসরি আক্রমণাত্মক ব্যবস্থা নিতে পারেন ট্রাম্প, কারণ কংগ্রেসের কোথাও তাকে বাধা দেওয়ার কেউ নেই। অন্যদিকে ট্রাম্পের সমালোচনাকারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার লাইসেন্স বাতিল হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য এফসিসি প্রধান ব্র্যান্ডন কারের সাম্প্রতিক চিন্তাভাবনাকেও বিপজ্জনক হিসেবে দেখা হচ্ছে। কিংবদন্তি সাংবাদিক বব উডওয়ার্ড বলেছেন, ভয়ের এক সংস্কৃতি চালু করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারেন নবনির্বাচিত প্রেসিডেন্ট, যাতে করে ভয়ে জনতার মুখপাত্র হিসেবে কাজ করতে না পারে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া। তুমুল বিতর্কের পরও অ্যাটর্নি জেনারেল পদে ম্যাট গেটসের মনোনয়ন পুনর্বিবেচনা করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টেক্সাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এবিসি নিউজ বলছে, ম্যাটের নিয়োগ নিশ্চিত করতে রিপাবলিকান সেনেটরদের চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেনেট মাইনরিটি লিডার মিচ ম্যাককনেল জানিয়েছেন, প্রথা মেনেই প্রস্তাবিত ক্যাবিনেট সদস্যদের অনুমোদন দেয়া হবে। এদিকে কমার্স সেক্রেটারি পদে বিলিয়নিয়র হাওয়ার্ড লাটনিককে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। এছাড়া সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসেসের প্রধান হিসেবে চিকিৎসক মেহমেদ ওসকে বেছে নিয়েছেন তিনি। এই মুহূর্তে বেশ ফুরফুরে মেজাজে আছেন ইতিহাস গড়া প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো মঙ্গলবার ইলন মাস্কের স্পেস এক্সের রকেট উৎক্ষেপণ দেখতে উড়ে যান টেক্সাসের ব্রাউন্সভিলে। খোশ মেজাজে থাকা ট্রাম্প এদিন কমার্স সেক্রেটারি পদে বিলিয়নার হাওয়ার্ড ল্যাটকিনকে মনোনয়ন দিয়েছেন। এর আগে তাকে ট্রেজারি সেক্রেটারি পদে বেছে নেওয়া হচ্ছে বলে গুঞ্জন ওঠে। এমনকি এ নিয়ে মারালাগোতে মাস্কের সাথে ট্রাম্পের অ্যাটর্নি ও অ্যাডভাইজার বরিস অ্যাপস্টিনের ঝগড়ার খবরও পাওয়া যায়। এছাড়া সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসেসের প্রধান হিসাবে চিকিৎসক মেহমেদ ওজকে বেছে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। এই প্রতিষ্ঠানটি দেশের 150 মিলিয়ন মানুষের হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টি দেখভাল করে থাকে।
লাটকিনকে দেশের বাণিজ্য প্রতিনিধি এবং ওজকে হেলথ সেক্রেটারি RF কে জুনিয়রের যোগ্য সঙ্গী হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। ব্রাউন্সভিলে চলতে ফিরতে সাংবাদিকরা প্রশ্ন করে বসেন, তার অ্যাটর্নি জেনারেল পদের মনোনয়ন নিয়ে তুমুল বিতর্ক চলছে, সেটি পুনর্বিবেচনার কথা চিন্তা করছেন কিনা। জবাবে ম্যাট গেটসের মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনা করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট। বরং সূত্রের বরাতে NBC নিউজ বলছে ম্যাটের নিয়োগ নিশ্চিতে রিপাবলিকান সেনেটরদের ফোনে চাপ প্রয়োগ করছেন ট্রাম্প। তবে সেনেট মাইনরিটি লিডার মিচ ম্যাককনেল জানিয়েছেন প্রথা মেনেই প্রস্তাবিত ক্যাবিনেট সদস্যদের অনুমোদন দেবে কংগ্রেস, যেখানে দ্বিদলীয়ভাবে একজন প্রার্থীকে যাচাই বাছাই করে তার বিষয়ে ছাড়পত্র দেয় সেনেট। ওদিকে CBS নিউজ জানিয়েছে দায়িত্বের সাথে স্বার্থের সংঘাত এড়ানোর অঙ্গীকারপত্র এখনো জমা দেননি ট্রাম্প। প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন অ্যাক্ট অনুযায়ী 1 অক্টোবর নাগাদ এথিক্স সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল তার। অন্যদিকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ওভাল অফিস ছেড়ে যাওয়ার আগে জাস্টিস ডিপার্টমেন্টে বড় নিয়োগ দিতে চলেছেন, যাতে করে বিচার বিভাগে চরম আধিপত্য বিস্তার করতে না পারেন প্রতিশোধপরায়ণ ট্রাম্প। কিন্তু মঙ্গলবার ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ইলেক্ট রিপাবলিকান সেনেটরদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন কোনোভাবেই যেন ওই বিচারকরা কংগ্রেসের উচ্চকক্ষে অনুমোদন না পান। তবে সেনেট মেজরিটি লিডার চাক শুমার বলেছেন নিয়োগ সম্পন্ন করেই বিদায় নিতে চায় বাইডেন প্রশাসন। সেক্ষেত্রে সেনেটে টাই ব্রেকিং ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ট্রাম্পের কাছে নির্বাচনে পরাজিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এবারের নির্বাচনে ডেমোক্রেটদের পরাজয় হলেও এটা দলের জন্য চ্যালেঞ্জও ছিল। কেন এমন শোচনীয় পরাজয় হলো তা খুঁজে বের করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন বিদায়ী সেনেট মেজরিটি লিডার চাক শুমার। মঙ্গলবার ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এবারের পরাজয়ের পেছনে দলটির পরামর্শদাতা ও জনমত জরিপের উপর মাত্রাতিরিক্ত নির্ভরতাকে দায়ী করছেন মিসিসিপির ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থমসন। অন্যদিকে নির্বাচনের ফলাফল অস্বীকার করায় পেনসিলভেনিয়ার ডেমোক্রেটিক সেনেটর বব কেসির সমালোচনা করেছেন মন্টানার রিপাবলিকান সেনেটর স্টিভ টেইনস। এবারের নির্বাচনে ডেমোক্রেটদের ভরাডুবি হয়েছে। শুধু প্রেসিডেন্ট নয়, হাউস এবং সেনেটও হাতছাড়া হয়েছে তাদের। দলের এমন শোচনীয় পরাজয় সম্পর্কে মঙ্গলবার ক্যাপিটল হিলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সেনেট মেজরিটি লিডার চাক শুমার বলেন, এই নির্বাচনে দল পরাজিত হলেও ডেমোক্রেটদের জন্য চ্যালেঞ্জও ছিল। নেতাকর্মীরা এখন ব্যস্ত তাদের সঠিক ভুলের হিসাব মেলাতে, কারণ তারা অনেক ভালো কাজ করেছিলেন। চাক শুমার বলেন, বিগত বছরগুলোতে ডেমোক্রেটরা অনেক ভালো কাজ করেছে। তারা অর্থনীতিকে শক্তিশালী করতে এর উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে এবং সেসব পরিকল্পনার অনেক কিছু বাস্তবায়নও করেছে। তারপরও পরাজিত হয়েছে তারা। আর এই পরাজয়ের কারণ অনুসন্ধান করে নিজেদের ভুল সংশোধনের জন্য কাজ শুরু করেছে তারা, যাতে আগামীতে ঐক্যবদ্ধ দল হিসেবে সামনে এগিয়ে যেতে পারে। এদিকে এবারের পরাজয়ের পেছনে দলটির পরামর্শদাতা ও জনসমর্থন সম্পর্কিত জরিপগুলোর উপর মাত্রাতিরিক্ত নির্ভরশীলতাকে দায়ী করেছেন মিসিসিপি ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থমসন। MSNBC-কে তিনি বলেন, এই নির্ভরতাই দলকে জনবিচ্ছিন্ন করেছে। বেনি থমসন বলেন, এবারের নির্বাচনে ভোটাররা দলীয় প্রার্থীর চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন তাদের বার্তাকে, আর সেই অনুযায়ী ভোট দিয়েছেন তারা। এক্ষেত্রে ডেমোক্রেটদের উচিত ছিল কর্মজীবী সহ সর্বস্তরের ভোটারদের গুরুত্ব দেয়া। ক্যাপিটল হিলের দাঙ্গার উস্কানিদাতা হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে মামলা এবং তদন্ত হওয়ার পরও জনগণ তাকেই ভোট দিয়েছেন, বিপুল ভোটে বিজয়ী করেছেন। এর থেকে এটি স্পষ্ট যে ডেমোক্রেটরা জনগণের কাছে তাদের বার্তা সঠিকভাবে পৌঁছাতে পারেননি, এমনটাই বলেন থমসন। অন্যদিকে পেনসিলভেনিয়ার আগামীর সেনেটর হিসেবে রিপাবলিকান ডেভ ম্যাককর্মিক নির্বাচিত হবেন। সেনেট মেজরিটি লিডার চাক শুমার এবং ডেমোক্রেটিক সেনেটর বব কেসিকে এমনটাই বার্তা দিলেন মন্টানার রিপাবলিকান সেনেটর স্টিভ টেইনস। মঙ্গলবার ক্যাপিটল হিলে রিপাবলিকানদের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সেনেটর স্টিভ বলেন, বব কেসি এবারের নির্বাচনের ফলাফলকে মেনে নেননি। শুধু তাই নয়, ফলাফল উল্টে দেওয়ার জন্য আইন ভঙ্গ করেছেন। গণমাধ্যমকে তিনি বলেছেন, ভোটার স্বাক্ষরহীন ব্যালটগুলো গণনা করা উচিত। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পেছনে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ট্রাম্পের প্রতি তাদেরকে আগ্রহী করতে মূলধারার গণমাধ্যম বা নির্বাচনী প্রচার নয়, সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পডকাস্ট ও সামাজিক মাধ্যম। তরুণরা জানান, জনপ্রিয় পডকাস্টার জো রোগেন তার কণ্ঠের জাদুতে ট্রাম্পের প্রতি তরুণদের সমর্থন আদায় করে নিয়েছেন। এছাড়া সামাজিক মাধ্যম থেকেও ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে জেনেছেন তারা। এসব কারণে ট্রাম্প এবার তরুণদের সমর্থন বেশি পেয়েছেন বলে জানালেন রাজনৈতিক বিশ্লেষক হ্যারি অ্যান্টন। শনিবার নিউ ইয়র্ক সিটির মেডিসন স্কোয়ার গার্ডেনে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর এই সিটিতে এটি তার প্রথম সফর ছিল। তরুণদের অনেকেই সেদিন ইউএফসি দেখতে হাজির হয়েছিলেন মেডিসন স্কোয়ার গার্ডেনে। এসব তরুণদের প্রত্যেকেই ভোট দিয়েছেন ট্রাম্পকে, যাদের বয়স 30 বছরের কম। এবারে নির্বাচনী প্রচারণায় জনসভা, বিজ্ঞাপন, গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ছাড়াও পডকাস্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। পডকাস্টের মাধ্যমেই ট্রাম্পের নির্বাচনী ইশতেহার সম্পর্কে জানতে পেরেছেন তরুণরা। জনপ্রিয় পডকাস্টার জো রোগেন কণ্ঠের জাদুতে তরুণ ভোটারদের সমর্থন আদায় করেছেন। স্টিভেন নামের এই তরুণ জানান, গণমাধ্যমের সাথে খুব একটা সম্পৃক্ততা নেই তার, কিন্তু ট্রাম্প সম্পর্কে বিভিন্ন পডকাস্ট ও সামাজিক মাধ্যম থেকে জানতে পেরেছেন তিনি। ট্রাম্প সমর্থক এডওয়ার্ড জানান, তিনি প্রথমবার ভোট দিয়েছিলেন বারাক ওবামাকে, কিন্তু এবার ডেমোক্রেটদের সম্পর্কে চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে তাই তার ভোটটি পড়েছে ট্রাম্পের ঝুলিতে। ট্রাম্পের উপস্থিতিতে বদলে যায় পুরো অনুষ্ঠানের আবহ। খেলার আমেজ পরিণত হয় ট্রাম্পের বিজয় উৎসবে। এ সময় তার সাথে ছিলেন ইউএফসির চিফ এক্সিকিউটিভ ডানা হোয়াইট, টেসলার প্রধান ইলন মাস্ক, হাউস স্পিকার মাইক জনসন, জনপ্রিয় পডকাস্টার জো রোগেন, ক্যাবিনেট সদস্য রবার্ট এফ কেনেডি জুনিয়র, তুলসি গ্যাবার্ড সহ আরও কয়েকজন ক্যাবিনেট সদস্য। এ বিষয়ে সিএনএন এর সিনিয়র করেসপন্ডেন্ট ডনি ওসলিভান বলেন, ইউএফসিতে আসা তরুণরা রেসলিং দেখার চেয়ে মূলত ট্রাম্পের প্রতি বেশি আগ্রহী ছিলেন। সিএনএন এর রাজনৈতিক বিশ্লেষক হ্যারি অ্যান্টন বলেন, 2020 সালের নির্বাচনের চেয়ে এবারে নির্বাচনে 25 বছরের কম বয়সী ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন বেড়েছে অনেক। রিপাবলিকান অন্য প্রার্থীদের মধ্যে ট্রাম্পই এই বয়সী ভোটারদের কাছে অনেক বেশি জনপ্রিয়। মূলধারার গণমাধ্যম নয়, বরং বিভিন্ন পডকাস্ট ও সামাজিক মাধ্যমের কারণে তরুণদের কাছে অনায়াসেই পৌঁছাতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প, যা তার জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছে। এমনটাই মনে করেন পলিটিকোর ন্যাশনাল পলিটিক্যাল করেসপন্ডেন্ট মেরিডেথ ম্যাকগ্রো। ভিসা এবং মাস্টার কার্ডের বিরুদ্ধে বাজারে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার অভিযোগ করেছেন রিপাবলিকান সেনেটর জশ হাউলি। মঙ্গলবার ক্যাপিটল হিলে সেনেট শুনানিতে তিনি বলেছেন, ভিসা ও মাস্টার কার্ড একচেটিয়া আধিপত্যের মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। সেনেটের শুনানিতে ভিসার সিইও উপস্থিত না হয় কারণ দর্শানোর নির্দেশ দেন রিপাবলিকান সেনেটর জন কেনেডি। ভিসা ও মাস্টার কার্ড কোম্পানি দেশের বাজারে একচেটিয়া আধিপত্য কায়েম করেছে বলে সমালোচনা করেন সেনেটররা। সেনেটের শুনানিতে রিপাবলিকান সেনেটর জশ হাউলি বলেন, ভিসা মাস্টার কার্ডের একচেটিয়া ব্যবসায় দেশের ছোট পরিসরের ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে। বাজারের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণের মাধ্যমে পুরনো ধাঁচের একমুখী ব্যবসা কোনোভাবেই আইনসঙ্গত হতে পারে না বলে জানান সেনেটর হাউলি। ভিসা এবং মাস্টার কার্ড একচেটিয়া আধিপত্য অতিরিক্ত ফি আদায়ের মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করে তুলেছে বলে অভিযোগ করেন তিনি। গত বছর দেশে 726 মিলিয়ন ভিসা এবং মাস্টার কার্ড সক্রিয় ছিল এবং এতে কত সংখ্যক মানুষ ঋণগ্রস্ত হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সেনেটর হাউলি। উত্তরে মাস্টার কার্ডের প্রেসিডেন্ট লিন্ডা ক্রিকপ্যাট্রিক জানান, ব্যাংকের তথ্য বিষয়ে কিছুই জানেন না তারা। ভিসা মাস্টার কার্ড নিজেরা প্রায় 50% লাভ করলেও গ্রাহকদের অবস্থা সম্পর্কে ধারণা না থাকায় সমালোচনা করেন সেনেটর হাউলি। তিনি বলেন, অসম প্রতিযোগিতা করে দেশের বাজারকে অস্থিতিশীল করার দায় ভিসা এবং মাস্টার কার্ডকে নিতে হবে। এদিকে টেলিকমিউনিকেশন খাতে চায়নার নজরদারি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সেনেটর হাউলি। তিনি বলেন, টেলিকমিউনিকেশন খাত থেকে চায়নার সাইবার হ্যাকিং রুখতে এখনই উদ্যোগ নেওয়া জরুরি। সেনেটের শুনানিতে ভিসার সিইও উপস্থিত না হওয়ায় কারণ দর্শানোর নির্দেশ দেন রিপাবলিকান সেনেটর জন কেনেডি। একচেটিয়া ব্যবসার মাধ্যমে ভিসা এবং মাস্টার কার্ড দেশের মানুষকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। একচেটিয়া ব্যবসা থেকে নিজেদেরকে মুক্ত না করতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবিলম্বে অতিরিক্ত ফি কমানোর লক্ষ্যে ভিসা এবং মাস্টার কার্ডের কর্মকর্তাদের নিজেদের মধ্যে বৈঠক করার পরামর্শ দেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।